আপনারা যারা ইউর কোনো একটা কান্ট্রিতে পড়তে যেতে চান ৮ থেকে ১০ লাখ টাকা বাজেটে এবং আপনার যদি ৫ থেকে ১০ বছর এডুকেশন গ্যাপ থাকে, লো আইএলটিএস থাকে, সিজিপিএ কম থাকে, দেন আই হ্যাভ এ সলিউশন ফর ইউ অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট সাইপ্রাস টুডে। আচ্ছা, আমি নোটিস করি সবাই হচ্ছে অনলি ভালো ব্যাপারগুলো নিয়ে কথা বলে অ্যান্ড আমি অলওয়েজ চেষ্টা করি খারাপ জিনিসগুলো আপনাদেরকে বলতে, যেন আপনারা একটা এডুকেটেড ডিসিশন নিতে পারেন। কারণ আমার রং ইনফরমেশনের কারণে আপনি যদি একটা রং ডিসিশন নেন, সেটা পরবর্তীতে আপনি ফুল লাইফে রিগ্রেট করবেন। আমি যদি আপনাকে রং একটা ইনফরমেশন দেই, ইয়েস মেবি আপনি সাইপ্রাস নিয়ে আমার সাথে কাজ করবেন অ্যান্ড আমি হয়তো ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হব, কিন্তু আমার শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল বেনিফিটের জন্য আমি চাই না আপনি লং টার্মে একটা লস করেন। সো আমার কাছে যে দুইটা জিনিস সবচেয়ে বেশি খারাপ লাগে সাইপ্রাসে, সেই দুইটা জিনিস নিয়ে আমরা শুরু করবো। এন্ড ইফ দিস ইজ ইউর ফার্স্ট টাইম সিইং মি, মাই নেম ইজ সুলতান। আই হেল্প বাংলাদেশি স্টুডেন্টস মেক রাইট স্টাডি অ্যাব্রড ডিসিশন উইথ মাই 7 ইয়ার্স স্টাডিং অ্যান্ড লিভিং এক্সপিরিয়েন্স ইন কানাডা। আমার একটা টিম আছে বাংলাদেশে যারা আপনার গোল, অ্যাম্বিশন এবং ডিটারমিনেশন জেনে বুঝে আপনার জন্য ভালো একটা ইউনিভার্সিটি, কোর্স, কান্ট্রি সিলেক্ট করে দেওয়া এবং অবভিয়াসলি ভিসা করে দেওয়া। তো এই ভিডিওটা দেখার পরে যদি আপনার মনে হয় আপনার স্টিল হেল্প লাগবে সাইপ্রাস নিয়ে অথবা অন্য কোনো কান্ট্রি নিয়ে, আপনি আমাদের মালিবাগ অফিস চলে আসতে পারেন অথবা আমার সাথে ওয়ান অন ওয়ান কাউন্সিলিং সেশন বুক করতে পারেন। প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনি সাইপ্রাসে যখন স্টুডেন্ট অবস্থায় থাকবেন আপনি আপনার স্পাউসকে নিয়ে যেতে পারবেন না। আর সেকেন্ড যে প্রবলেমটা সেটা হচ্ছে আপনি যখন ব্যাচেলর স্টুডেন্ট হিসাবে যাবেন তখন আপনি পড়াশোনা শেষে যে 12 মাসের যে একটা জব সিকিং পিরিয়ড থাকে সেই পিরিয়ডটা পাবেন না, হুইচ মিনস আপনি পড়াশোনা শেষ করার আগ থেকেই আপনার জব খোঁজা স্টার্ট করতে হবে। বিকজ সাইপ্রাসে আপনি যদি পড়াশোনা শেষ করে ওয়ার্ক পারমিটে ট্রানজিট করতে চান তাহলে আপনার যে কোনো একটা কোম্পানি থেকে স্পন্সরশিপ নেওয়া লাগবে। এই দুটো ছাড়া আমার কাছে আর কোনো প্রবলেম মনে হয় নাই। হাউএভার এখানে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাইপ্রাস কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের একটা কান্ট্রি, ওরা কিন্তু সেনজেন না। 2025 সালে ওদের সেনজেন হওয়ার কথা ছিল, কিন্তু ওদের বর্ডারের কিছু প্রবলেমের কারণে ওরা 2025 সালে সেনজেন হতে পারে নাই। কিন্তু ওদের গভর্নমেন্ট এক্সপেক্ট করতেছে 2026 সালের মার্চের ভিতরে ওরা সেনজেনে চলে আসবে। উইল সি হাউ ইট গোজ, বাট যদিও মার্চের ভিতরে না আসতে পারে আমি অপটিমিস্টিক ওরা 26-এর ভিতরে সেনজেন হয়ে যাবে। সো দ্যাট উইল এক্সপ্যান্ড ইউর হরাইজন, রাইট? তো আমরা এখন সাইপ্রাস নিয়ে নর্মাল ডিসকাশনে আসি। অনেক স্টুডেন্টেরই ড্রিম থাকে কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা ইউরোপিয়ান অন্যান্য অনেক কান্ট্রিতে পড়াশোনা করার, বাট ডিউ টু হাই টিউশন ফিস আমাদের এই ড্রিমটা অনেক সময় পসিবল হয়ে ওঠে না। স্পেশালি ব্যাচেলর স্টুডেন্টদের জন্য টিউশন ফিসটা একটু বেশি হয়ে থাকে এন্ড দ্যাটস ওয়ার সাইপ্রাস কাম টু প্লে। সাইপ্রাসের টিউশন ফিস অনেক অ্যাফোর্ডেবল, প্লাস ওদের লিভিং এক্সপেন্সটাও অনেক অ্যাফোর্ডেবল। সো আপনি যদি ফাইন্যান্সিয়াল কোনো স্ট্রেসে থাকেন তাহলে সাইপ্রাস আপনার জন্য ভালো একটা ডেস্টিনেশন হতে পারে। আর যেহেতু এটা একটা ইউরোপিয়ান কান্ট্রি এবং ভেরি সুন এটা সেনজেন হয়ে যাবে, এটা কিন্তু আপনাকে অনেকগুলো অপশনস দিবে। আর রিসেন্ট ডাটা অনুযায়ী বাংলাদেশি ভিসা সাকসেস 90%-এরও বেশি যদি আপনি প্রপারলি ডকুমেন্টেশন সাবমিট করতে পারেন। আমরা অক্টোবর সেশনের জন্য 2টা অ্যাপ্লিকেশন করছি মাত্র এবং 2টাতেই ফরচুনেটলি 35% স্কলারশিপ সহ আমাদের ভিসা হয়ে গেছে। সো দ্যাট টেলস মি স্টোরি যে এখন পর্যন্ত সাইপ্রাসের ভিসা রেশিও অনেক ভালো। বাট দ্য রিয়েল কোশ্চেন ইজ দ্যাট এ রাইট ডেস্টিনেশন ফর ইউ? আমার মনে হয় ইয়েস, যদি আমি এখন যে রিজনগুলো বলবো এই রিজনগুলোর যে কোনো একটা রিজনও আপনার সাথে মিলে। নাম্বার 1 হচ্ছে যদি আপনার এডুকেশন গ্যাপ থাকে। ধরেন আপনি এইচএসসি শেষ করলেন 2015 সালে অথবা আপনি ব্যাচেলর শেষ করলেন 2017 সালে, এই হোল ডিউরেশনটা আপনি কোনো পড়াশোনা করেন নাই, কোনো অ্যাক্টিভিটিসে করেন নাই, বসেছিলেন, তাহলে কিন্তু সাইপ্রাসে আপনি স্টাডি অ্যাব্রডে যেতে পারেন, কারণ সাইপ্রাস 5 থেকে 10 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে। আবার যদি আপনার লো সিজিপিএ থাকে, অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনি অ্যাডমিশন পাচ্ছেন না, সাইপ্রাস ইজ ইউর সলিউশন। নাম্বার 2 হচ্ছে আপনার যদি ভালো কোনো কান্ট্রি থেকে রিজেকশন থাকে, যেমন আমি আগে মেনশন করলাম অস্ট্রেলিয়া, কানাডা, এই টাইপস অফ কান্ট্রিগুলো থেকে যদি আপনার রিজেকশন থাকে এবং এই কালো অধ্যায়টা আপনি ক্লিয়ার করে একটা ফ্রেশ স্টার্ট করতে চাচ্ছেন, দেন সাইপ্রাস ইজ দ্য ডেস্টিনেশন ফর ইউ। কারণ সাইপ্রাস একটা ইউরোপিয়ান কান্ট্রি এবং আপনি যখন এখানে স্টাডি করবেন এটা কিন্তু আপনাকে ইউরোপিয়ান একটা স্টাডি ট্যাগ লাগাই দিবে। এই ট্যাগটা আপনাকে ইন ফিউচারে অন্য কোনো কান্ট্রিতে যদি আপনি ট্রান্সফার করতে চান, অন্য কোনো কান্ট্রিতে যদি আপনি মাস্টার্স করতে চান, দ্যাট উইল হেল্প ইউ এ লট। নাম্বার 3, 1 থেকে 2 বছর পড়াশোনা করার পর যদি আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারেন তাহলে কিন্তু সাইপ্রাস আপনার জন্য একটা ভালো ডেস্টিনেশন। কারণ সাইপ্রাসও ইসিটিএস ক্রেডিট সিস্টেম মেনটেন করে, যেটা ইউরোপিয়ান অন্যান্য সব কান্ট্রি মেনটেন করে। দ্যাট মিনস আপনার ক্রেডিট ট্রান্সফার করাটা খুবই ইজি হবে। নাম্বার 4 হচ্ছে আপনি যদি ব্যাচেলর করতে চান এবং আপনার বাজেট থাকে 8 থেকে 10 লাখ টাকা, তাহলে কিন্তু আপনি অস্ট্রেলিয়া, কানাডা এই কান্ট্রিগুলোতে যেতে পারতেছেন না, কারণ এগুলোতে আপনার 20 থেকে 25 লাখ টাকা বাজেট লাগবে। তখন আপনি কি করতে পারেন, আপনি ব্যাচেলর চলে যেতে পারেন সাইপ্রাসে, ব্যাচেলর শেষ করে আপনি মাস্টার্সে চলে যেতে পারেন অন্য কোনো একটা কান্ট্রিতে। যেমন কানাডাতে মাস্টার্সের টিউশন ফিস অনেক লো হয়, সো আপনি ব্যাচেলর করলেন সাইপ্রাসে, এরপরে কানাডাতে মাস্টার্স করতে চলে আসলেন। আপনি যদি মাস্টার্সও করতে আসেন সাইপ্রাসে, মাস্টার্স শেষ করে যদি আপনি পিএইচডি করতে চান অন্য কোনো একটা কান্ট্রিতে, পিএইচডিতে ইউজুয়ালি অনেক ভালো স্কলারশিপ পাওয়া যায় অথবা অনেক ভালো ফান্ডিং পাওয়া যায়। আচ্ছা, সো ধরেন আপনি ডিসাইড করে ফেলেন যে সাইপ্রাস ইজ দ্য রাইট ডেস্টিনেশন ফর ইউ। আপনার স্টিল কিছু কোশ্চেন আস্ক করতে হবে, যেমন টিউশন ফিস কত হতে পারে। সো টিউশন ফিস ডিপেন্ড করে ব্যাচেলর অথবা মাস্টার্সের উপরে। ব্যাচেলরের টিউশন ফিস ইউজুয়ালি 7 থেকে 8,000 ইউরো হয় পার ইয়ার। আর উইথ স্কলারশিপ আমাদের যে 2টা ভিসা হয়েছে ওইটার একটা টিউশন ফিস ছিল 5,800 ইউরো আর একটা টিউশন ফিস ছিল 6,400 ইউরো। আর মাস্টার্সের জন্য এই টিউশন ফিসটা হতে পারে 4,000 থেকে 8,000 ইউরো। একটা মজার ব্যাপার হচ্ছে আপনি যখন
ফার্স্ট ইয়ার সাকসেসফুলি কমপ্লিট করবেন, সেকেন্ড ইয়ার থেকে আপনাকে ওরা আপ টু 50% টিউশন ফিস ওয়েভার দিতে পারে, যেটা হচ্ছে ডেফিনেটলি আপনাকে ফাইন্যান্সিয়াল একটা স্ট্রেস থেকে বাঁচাবে। এবং আমি এটা অন্য কোনো কান্ট্রিতে দেখি নেই, এটা একটা ইন্টারেস্টিং রুল ফর সাইপ্রাস। সো কে বলছে আপনি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য দেশে বাইরে পড়তে যেতে পারবেন না? দেখেন, আমরা সবাই ইউনিক, আমাদের ইউনিক প্রবলেম থাকে, এই ইউনিক প্রবলেমগুলোর ইউনিক সলিউশন আছে। ইউ জাস্ট হ্যাভ টু ডু ইউর রিসার্চ, এবং রিসার্চের পরেও যদি আপনি কোনো কিছু না পান, আপনি আমাদের সাথে ওয়ান অন ওয়ান কাউন্সেলিং সেশন বুক করতে পারেন, অ্যান্ড উইল হেল্প ইউ উইথ দ্যাট। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে আপনার আইএলটিএস কত লাগবে? ব্যাচেলরের জন্য ডিরেক্ট প্রোগ্রামে এন্ট্রির জন্য আপনার আইএলটিএস লাগবে 5, মাস্টার্সের জন্য লাগবে 6। হাউএভার আপনি যদি 4.5ও থাকে, ফাউন্ডেশনে ঢুকতে পারবেন কলেজে, দ্যাট উইল লিড ইউ টু এ মেইন প্রোগ্রাম আফটার ইউ ফিনিশ দ্য ফাউন্ডেশন কোর্স। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে আপনি কোন কোর্সে পড়া উচিত। সো কোন কোর্সে পড়া উচিত যদি বুঝতে চান, তাহলে আপনার বুঝতে হবে যে ওদের এখন ইন ডিমান্ডে কি কি জব আছে। সো আইটি অলওয়েজ ইন ডিমান্ড, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি। তারপর আছে আপনার হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, যেখানে আপনি হোটেল ম্যানেজমেন্ট, শেফস অথবা এই টাইপস অফ জবগুলো করবেন। তারপর হেলথ কেয়ার অলওয়েজ ডিমান্ডে থাকে সব জায়গায়, ফাইন্যান্স আছে, কনস্ট্রাকশন আছে। সো এই সেক্টরগুলোতে ওদের এখন ইন ডিমান্ড। তো আপনি এই সেক্টরের রিলেটেড কোনো একটা কোর্স নিয়ে যদি পড়াশোনা করেন, তাহলে মোটামুটি আপনি ফেয়ারলি ইজিলি আপনি একটা ভালো এবং হাই পেইং জব পেয়ে যাবেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, পার্ট টাইম জব করে কি আপনি টিউশন ফিস দিতে পারবেন কিনা? আমার মনে হয় পসিবল। কিভাবে? দেখেন, আপনি যখন পার্ট টাইম জব করবেন, আপনি 500 ইউরোর মতো করে পাবেন শুরুতে, বাট আপনি যখন 2 থেকে 4 মাস চাকরি করবেন, তারপর আপনার পার্মানেন্ট যখন ওরা আপনাকে করবে, এটা আপনার বেড়ে 700, 800 এবং 900 হতে পারে। আর সাইপ্রাসের লিভিং কস্ট ইউজুয়ালি 200 থেকে $250 হয় পার মান্থ। আপনি যদি স্যালারি থেকে আপনার লিভিং এক্সপেন্সটা বাদ দেন, স্টিল আপনার কাছে 3-3.5 টাকার মতো থাকে, যেটা ক্লোজ এনাফ। সো সেকেন্ড ইয়ার থেকে আপনার কিন্তু টিউশন ফিস হয়ে যাচ্ছে 40 থেকে 50% ওয়েভড। সো 40 থেকে 50% যখন ওয়েভ হয়ে যাবে, তখন কিন্তু আপনি 3-3.5 টাকা দিয়ে খুব সুন্দর মতো টিউশন ফিস পে করে আপনি পড়াশোনা করতে পারবেন পার্ট টাইম জব করে। আচ্ছা, এখন আমরা একটু ইকোনমি নিয়ে কথা বলি। আমি সবসময় ইকোনমি নিয়ে কথা বলতে পছন্দ করি, কারণ আমার মনে হয় যে ইকোনমি অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, এটা আমাদের সবার কনসিডার করা উচিত। সো সাইপ্রাসের আনএমপ্লয়মেন্ট রেট গ্র্যাজুয়ালি কমতেছে, এবং আমরা যদি EU27 মানে ইউরোপিয়ান ইউনিয়নের আর যে 27টা দেশ আছে, ওগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি, সাইপ্রাসের আনএমপ্লয়মেন্ট রেট স্টিল কম। আমি কিছু রিসোর্স বের করছি ইউরোপিয়ান কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আমি এগুলো আপনাদের সাথে এখন রিভিউ করি একটু। সো দেখেন, আমরা যদি এমপ্লয়মেন্ট রেটটা কম্পারিজন করি, ইউরোপিয়ান ইউনিয়নের 27টা দেশের অ্যাভারেজ হচ্ছে 70.4%, কিন্তু সাইপ্রাসের হচ্ছে 75.2%, ডেফিনেটলি 5% বেশি। বুঝতে পারতেছেন ওদের এমপ্লয়মেন্ট রেটটাও ভালো। তারপর আসেন দেখি কোন কোন সেক্টরগুলোতে এক্সপেক্টেড জব গ্রোথ হাই। সো আপনি ওই রিলেটেড একটা কোর্স চুজ করতে পারেন, এবং আপনি পিআর জব ভালো মানি আর্ন করতে পারবেন। সো সবচেয়ে বেশি হাই ডিমান্ডে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড সার্ভিস অ্যাক্টিভিটিস, মানে ওই যে আপনার হসপিটালিটি, ট্যুরিজম, এই টাইপস অফ কাজগুলা। সেকেন্ডে আসতেছে আপনার ট্রান্সপোর্টেশন অ্যান্ড স্টোরেজ। তারপরে আসতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সাপোর্ট সার্ভিস অ্যাক্টিভিটিস, যেটাতে 3.9% গ্রোথ রেট। তারপর আসলে আমরা দেখি যে কোন কোন সেক্টরগুলোতে এক্সপেক্টেড জব গ্রোথ হাই। আমরা যদি প্রথমে দেখি, আমাদের অ্যাকোমোডেশন এবং ফুড সার্ভিস অ্যাক্টিভিটিসে গ্রোথ রেট দেখা যাচ্ছে 5.3%। তারপরে আসতেছে ট্রান্সপোর্টেশন অ্যান্ড স্টোরেজ, যেখানে 3.5%। এরপর আপনার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, যেটা হচ্ছে মানে আইটি, সেটাতে 3.2% এক্সপেক্টেড অথবা প্রজেক্টেড গ্রোথ রেট। তারপর আসতেছে আপনার ধরেন গ্র্যাজুয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সাপোর্ট সার্ভিস অ্যাক্টিভিটিস, যেটাতে 3.9% গ্রোথ রেট। সো এভাবে আপনার হেলথ বলেন, এডুকেশন বলেন, প্রফেশনাল, সায়েন্টিফিক, টেকনিক্যাল অ্যাক্টিভিটিসগুলোতেও গ্রোথ রেট কিন্তু খুব ভালো। সো আপনারা যখন কোর্স সিলেক্ট করবেন, যদি সাইপ্রাসে আপনি স্টিক করার প্ল্যান থাকে, তাহলে এই রিলেটেড কোনো একটা কোর্স চুজ করেন। আমি এখন আপনাদেরকে আরেকটা চার্ট দেখাবো, যেটা আপনাদেরকে আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে একটু আইডিয়া দিবে। যদিও এটা একটু নেগেটিভ হতে পারে, বাট আমার মনে হয় আপনার পজিটিভ নেগেটিভ সব জেনে ডিসিশনটা নেওয়া উচিত। সো লেটস ইনটু দিস চার্ট। আপনি যদি দেখেন 2023 সালে সাইপ্রাসের আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 6%, EU27 মানে ইউরোপিয়ান ইউনিয়নের 27 আদার কান্ট্রিজের আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 6.1%। এখন সাইপ্রাসে যদিও আনএমপ্লয়মেন্ট রেট অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে একটু কম, 6% আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু একটু বেশি। দ্যাট ডাজন্ট মিন যে আপনি সাইপ্রাস চুজ করবেন না, দ্যাট জাস্ট মিন যে আপনাকে প্রোঅ্যাক্টিভলি জব সার্চ করতে হবে। আপনি যখন সাইপ্রাসে ল্যান্ড করবেন, তখন থেকে আপনি ডোর টু ডোর নক করেন, আপনি নেটওয়ার্কিং অপরচুনিটিসগুলো ইউজ করেন, আপনি বিভিন্ন সেমিনারে যান, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় গিয়ে জব সিভি ড্রপ করা শুরু করেন। ইনশাল্লাহ 2 থেকে 1 মাসের ভিতরে আপনি জব পেয়ে যাবেন। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারছি, যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের প্রথম বছর কাজ করার কোনো পারমিশন থাকে না, এবং আপনি যখন কোনো এমপ্লয়ারের কাছে যাবেন ক্যাশে কাজ করার জন্য, ওরা কিন্তু আপনাকে এক্সপ্লয়েট করতে পারে। মানে আপনারকে ওরা কাজ করাবে কিন্তু টাকা দিবে না, যেহেতু আপনি লিগালি কাজ করতেছেন না। সো আপনি যখন কারোর সাথে কন্ট্রাক্টে যাবেন, মানুষটাকে ভালো করে বুঝেন, শুনেন, তাদের সাথে যখন কাজ করবেন উইকলি টাকা ক্লিয়ার করার চেষ্টা করেন। আপনাকে সে 1 সপ্তাহে না দিয়ে পরের সপ্তাহে দিবে, অথবা 1 মাস পরে দিবে। এরকম যদি কোনো অ্যাক্টিভিটিস দেখেন, তাহলে 1 সপ্তাহ পরেই আপনার জবটা ছেড়ে দেওয়া উচিত, কারণ ইটস এ রেড ফ্ল্যাগ, রাইট? তারপর আপনারা যারা বিজনেস মাইন্ডেড, তাদের জন্য বলে রাখি যে ইউরোপের লোয়েস্ট কর্পোরেট ট্যাক্সের মধ্যে কিন্তু সাইপ্রাস একটা কান্ট্রি, যেটা সবচেয়ে লো কর্পোরেট ট্যাক্স চার্জ করে, হুইচ ইজ 12.5%।
সো আপনি যদি ফিউচারে কোনো বিজনেস করার প্ল্যান থাকে মেবি গুড চয়েস ফর ইউ। ওকে, সো ফাইনালি পিআর নিয়ে কথা বলে আমরা শেষ করতে চাই। সো হোয়াটস দ্য ডিল উইথ পিআর? আপনি যখন সাইপ্রাসে পড়াশোনা শেষ করে 5 বছর লিগালি থাকবেন, তখন হচ্ছে আপনি ওদের পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট প্লিজ নোট, আপনি কিন্তু স্টুডেন্ট থাকা অবস্থায় যে কয় বছর ছিলেন সাইপ্রাসে ওইটা কিন্তু আপনি কাউন্ট করতে পারবেন না। সো ওইটা বাদে ওয়ার্ক পারমিটে থাকা অবস্থায়, কোনো একটা কোম্পানির সাথে কাজ করা অবস্থায় আপনার যখন 5 বছর ফিল আপ হয়ে যাবে তখনই আপনি পিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক, সো ওভারঅল আমার মনে হয় সাইপ্রাস একটা ভালো ডেস্টিনেশন। এখন আপনারা যারা যাবেন, যাওয়ার পরে আপনাদের জন্য আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে ভাই যাওয়ার পরে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস করেন না, কালচারটাকে রেসপেক্ট করেন, সিস্টেমটাকে রেসপেক্ট করেন, গিয়ে পড়াশোনা ড্রপ আউট করেন না, তারপর রিফিউজি ক্লেম করেন না, অন্য দেশে ভিজিটর ভিসা ঢোকার চেষ্টা করেন না। এগুলো আপনি করে হয়তো আপনি নিজে বেঁচে যাইতেছেন, কিন্তু আপনি কিন্তু পরের জেনারেশনদেরকে একটা বিগ রিস্কে ফেলে যাচ্ছেন। যে কোনো একটা দেশে আমাদের 2 থেকে 3 বছর ভিসা হয়, এরপর দেখা গেছে যে ভিসা একদম ফুট করে নিচের দিকে নেমে যায়। কেন? কারণ হচ্ছে আমরা ওই উল্টাপাল্টা অ্যাক্টিভিটিসগুলো করি। সো আপনি যখন কোনো একটা দেশে যাচ্ছেন, এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, ওদের সিস্টেমগুলোকে আপনি রেসপেক্ট করেন এবং মেক শিওর করেন যে পরবর্তী জেনারেশনের একটা ওয়ে আছে।